এদিকে ভারতের সংসদ অধিবেশনে ভয়ানক মারামারি, সংসদ চলাকালীন সংসদের ভিতরেই শিক্ষার্থীদের হামলা। মোদি এবং শুভেন্দু অধিকারীকে কুকুরের মতো পেটালো আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে সংসদ থেকে রাস্তায় বের করে আনলো ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। এবার যেন শেষ রক্ষা পাচ্ছে না মোদি সরকার। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে যদি জানিয়ে রাখি, আন্দোলনে বাংলাদেশকেও ছাড়িয়ে গিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি এবং শিক্ষার্থীরা। তারা রীতিমতো সংসদের ভিতর ঢুকে সেখানকার এমপিদেরকে কঠিনভাবে পিটিয়েছে এবং সংসদ থেকে টেনে হিঁচড়ে আমরা দেখতে পেয়েছি একজন সদস্যকে বের করে নিয়ে যাচ্ছে। সম্ভবত এটা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদি। সবশেষে বলতে গেলে কোনোভাবেই শেষ রক্ষা পাচ্ছে না মোদি সরকার। আমরা রাস্তায় চলে যাব সরাসরি এবং সেখানে দেখব শুভেন্দু অধিকারীর সাথে কি ঘটছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। সেটা হলো, আপনারা হয়তোবা জানেন, গত এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে বিশেষ করে ছাত্র আন্দোলন হচ্ছিল মোদির পদত্যাগের দাবিতে। দর্শক, এরই মধ্যে বাংলাদেশের মতো অবস্থা সেখানেও বিরাজ করছিল। যেমনভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের কুকুরের মতো পিটিয়েছিল পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ঠিক সেখানেও ছাত্রদের উপর এমনভাবে নির্মম অত্যাচার করেছিল মোদি সরকার। এর মধ্যে মোদিকে ঝেঁটিয়ে বিদায় করেছে শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এরই মধ্যে পালিয়ে গিয়ে মোদি একটা লাইভ করেছে এবং সেখান থেকে ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভেঙে ফেলার প্রস্তুতি নিয়েছে ছাত্র জনতা। আমরা সেখানে যাব। সংসদ মুখে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। একটু সেসব দৃশ্য দেখে আমরা বিস্তারিত পরে দেখব মোদি পদত্যাগ করে কোথায় গিয়েছে এবং লাইভে এসে কিভাবে ক্ষমা চেয়েছে। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। भारत माता की, भारत माता की। পালান 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 পালান, শুনতে খারাপ লাগছে, পালান। সবাই যাবে তো? সবাই যাবে? যান 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 যান, হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে, যান 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 যান, ঠিক আছে, যান যান যান। মাননীয় সদস্যগণের অনুরোধ, আপনারা বসুন। আমরা যখন বিধানসভায় ছিলাম তখন যে আচরণ করেছেন আপনারা, আজকে গণতন্ত্রে মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে, মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে। মানুষের রায় স্বীকার করুন, বসুন বসুন বসুন। মানুষের রায় স্বীকার করুন। আরে তাহলে বুঝলেন, মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালীঘাট বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালীঘাট শেষ করতে তৃণমূল দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। না, বলুন বলুন বলুন, মাইকটা যাবে, মাইকটা না। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর
যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, ঠিক আছে, নারী নির্যাতন আমি বলছেন, শেষ করি, অনেক time হয়ে গেছে। ঋতব্রত একটা হ্যালো, আমি আপনারা বসুন। মাত্র মাত্র 1.5 মাস, মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, ঋতব্রত, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনারা বসুন, বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যা না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, বের করে দেন হাউস থেকে, সাসপেন্ড করে দেন, ফিরে বলুন না যে, সাসপেন্ড করে দিন। ফিরে বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? ভয় পেয়েছে সরকার, ভয় পেয়েছে এনডিএ, ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে বলেই কি মধ্যরাতে লাইভে আসতে হয়েছে প্রধানমন্ত্রীকে? প্রধানমন্ত্রী যিনি গত 2 মাসের মধ্যে এ ব্যাপারে কথা বলেননি, তিনি হঠাৎ করে মধ্যরাতে কেন? তিনি মনে করেছিল যেখানে সব কিছুই কন্ট্রোলের মধ্যে চলে আসবে, খুব সহজেই দিল্লিতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন যন্তর মন্তরে চলছে সেটাকে খুব সহজেই ট্যাকেল করে ফেলবে, খুব সহজে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং বিরোধীরাও কিছু করতে পারবে না, ব্যাপক আকার ধারণ করতে পারবে না, খুব সহজেই সবকিছু হাতের মধ্যে নিয়ে আসবে। সেই ধারণা কি ভুল প্রমাণিত হয়েছে? প্রধানমন্ত্রীর চেহারার মধ্যে পরিষ্কার এটা ধরা পড়েছে যে তিনি একটা টেনশনের মধ্যে আছেন, তার মনের মধ্যে একটা বড় ধরনের চাপ রয়েছে এবং সেই চাপ তার চোখে মুখে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এত বড় বড় নেতারা যারা দিল্লিতে বসে রয়েছেন, যারা নিজেদেরকে কেউ যশস্বী বলেন, মানে তারা তাদের লোকদের মাধ্যমে বলান আর কি, বলতে শুনতে তারা খুব পছন্দ করেন, যারা খুব শক্তিশালী রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন, যারা বলেন সবসময় যে দেশে তো বিরোধী দলগুলো নেই,
বিরোধী দলের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। বিরোধী দলগুলো একেবারে অর্থহীন হয়ে যাচ্ছে এবং দেশ একদলীয় শাসনের দিকে এগোচ্ছে এবং 2047 পর্যন্ত দেশে কোনোভাবেই কোনো রকম পরিবর্তন হবে না। কেউ তাদের বিন্দুমাত্র সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী, তাকে সমাজ বিরোধী, তাকে রাষ্ট্র বিরোধী, তাকে হিন্দু বিরোধী, তাকে এই বিরোধী, তাকে সেই বিরোধী ইত্যাদি বলে তার পিঠে একটা ধাপ্পা লাগিয়ে তাকে সামাজিক ভাবে নানান রকম ভাবে কোণঠাসা করার একটা চেষ্টা, তাকে নানান রকম ভাবে অপদস্থ করার একটা চেষ্টা, এই পদ্ধতিটা দীর্ঘদিন ধরে করার পরে এখন কি এগুলো ব্যর্থ তারা বুঝতে পারছে? তারা কি এখন বুঝতে পারছে যে এভাবে আর সম্ভব না? বন্ধুরা, আমার এই চ্যানেলের মতন আমার আরেকটা চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে, সেটা হিন্দি ভাষায়, হিন্দি চ্যানেল পলিটিক্যাল ইন্ডিয়া। আমার এই চ্যানেল, আমি সেখানে রাজনৈতিক বিশ্লেষণ করি এবং হিন্দি ভাষায় করি। তার কারণে আপনারা যারা হিন্দিতে রাজনৈতিক বিশ্লেষণ শুনতে পছন্দ করেন, যারা হিন্দি চ্যানেল পছন্দ করেন, তারা ওপরে আপনারা দেখছেন এই চ্যানেলের লিঙ্কটা রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করে আপনারা চ্যানেলে চলে যেতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পলিটিক্যাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়। এবার নতুন রাস্তায় যেতে হবে এবং নতুন রাস্তাটা আর ছাত্রদেরকে পিটিয়ে, পুলিশ দিয়ে পিটিয়েও সম্ভব না, আর হুমকি ধমকির মাধ্যমেও সম্ভব না। এবার ছাত্ররা যে ভাষায় কথা বলতে চায়, ছাত্ররা এবার যা মনে করছে এবার তার সঙ্গে তাল মিলিয়েই কথা বলতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে পেপার লিক খুব বাজে জিনিস, মহাপাপ, মহা অপরাধ, এবং এর জন্য মানুষের মনের মধ্যে আঘাত লেগেছে, দুঃখ লেগেছে, আমরা এটা ফিল করতে পারছি এবং তার জন্য আমরা অ্যাকশন নিতে শুরু করেছি। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, আমরা আরো অনেক ধরনের ব্যবস্থা নেব। এই যে একটা জেস্চার, এই জেস্চারটা কি এখন আসলে আন্তরিকতা না বাধ্যবাধকতা? যে এগুলো না করলে আর হবে না, কারণ দিল্লির রাস্তায়, দিল্লির অলিগলিতে এখন হাজার হাজার মানুষ, হাজার হাজার তরুণ তরুণী দিন রাত আপনার সেখানেই কাটাচ্ছে। তারা বলছে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে যাবে না। এবং ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে সরকার যে বার্তালাপ করতে শুরু করেছে, সে বার্তালাপও এখন তাদের শর্ত অনুযায়ী। কারণ প্রথম দিকে আপনারা জানেন যে সরকার থেকে তাদেরকে বলা হয়েছিল যে জেপি নাড্ডার এখানে যেতে এবং সেখানে বৈঠক হবে, তারা গেছিল। কিন্তু এরপরে সরকারের মনোভাব, শাসক দলের মনোভাব ইত্যাদি দেখার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা যাব না, মানে তারা যাবে না, তারা কোনো সরকারি অফিসে গিয়ে মিটিং করবে না, তারা কোনো মন্ত্রীর বাড়িতে যাবে না। তারা বলেছে প্রথমে যে যন্তর মন্তরে আসতে হবে মন্ত্রীদের, যন্তর মন্তরে বৈঠক হবে। এরপরে যখন সরকারের তরফ থেকে যন্তর মন্তরে আসার ব্যাপারে অনীহা প্রকাশ করা হয়, তখন তারা বলে ঠিক আছে, তাহলে ওখানেও হবে না, এখানেও হবে না, মধ্যবর্তী কোনো একটা জায়গাতে হবে, মানে একটা তৃতীয় কোনো স্থান। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা কেন এলো? কারণ হলো এতদিন ধরে সরকার অ্যাডামেন্টে ছিল, শাসক দল অ্যাডামেন্ট ছিল। শাসক দল মনে করেছিল যে ভাই বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যেভাবে ভেঙে ভেঙে এনডিএতে ঢুকতে চাইছে, যেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে, শিবসেনা ইউবিটি ভেঙে যাচ্ছে, সমাজবাদী পার্টিকেও ভাঙার চেষ্টা করা হচ্ছে, শারদ পাওয়ারের এনসিপিকে টালমাটাল করে দেওয়া হয়েছে, আম আদমি পার্টিকে ভাঙা হয়েছে, এবার কংগ্রেসকেও ভাঙার চেষ্টা চলছে। তাতে তো কোনোভাবেই আর শাসন ক্ষমতা থেকে তাদের সরানোর কোনো সুযোগই থাকবে না। দেশে বিরোধী দল বলতে কোনো কিছু রাখাই হবে না। বিরোধী দলগুলো এমনভাবে ছন্নছাড়া হয়ে যাবে, এমনভাবে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে এবং তারা রাজনৈতিকভাবে এমন কোণঠাসা হয়ে যাবে যে তাদের পক্ষে আর সম্ভবই হবে না যে শাসক দলকে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ দিতে। নির্বাচন এলে নির্বাচন কমিশন রয়েছে, ইডিসিবিআই রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, নানান রকম ভাবে নানান অংশের সাপোর্ট রয়েছে, ভালো জবরদস্ত ফান্ড রয়েছে, মিডিয়া রয়েছে, মানে দাসানুদাস হয়ে যাওয়া মিডিয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সুতরাং নির্বাচন এলে নির্বাচনগুলো তো জাস্ট ফর্মালিটি হবে, যেটা সময়ের অপেক্ষা মাত্র, এরকম হয়ে যাবে। বিরোধীরা লড়াই করবে, হইচই করবে, চিৎকার চেঁচামেচি করবে, সব কিছু করবে, কিন্তু ইলেকশনে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।